প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জীবের পরিবহন এই অধ্যায়ের উপর আজকে আমি প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আজকে আমরা বাস্তব উপকরণ সহ আজকে তোমাদের একটি ক্লাস করানো হবে। আশা করি ক্লাসটি তোমরা গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে তোমরা দেখবে, তাহলে অবশ্যই এই আজকে যে পাঠ্য বিষয় এই পাঠ্য বিষয় সম্পর্কে আমরা ভালো করে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, বিষয়টি উদ্ভিদ এর এবং পানি। অর্থাৎ আমরা এখানে দেখো যে আমি এখানে একটা উদ্ভিদ রেখেছি, এই উদ্ভিদটা তার শিকড়ের সাহায্যে কিভাবে পানি শোষণ করে। কারণ আমরা জানি যে উদ্ভিদ এবং পানি এর মধ্যে একটা আন্তরিক সম্পর্ক আছে। অর্থাৎ উদ্ভিদের সাথে এই পানির একটা আন্তরিক সম্পর্ক আছে। অর্থাৎ যে সম্পর্কটা হচ্ছে যে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে নেয় এবং তার যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ একটা উদ্ভিদ তার সার্বিক প্রক্রিয়া কাজগুলো সম্পাদন করে থাকে। যেমন দেখো, আজকে আমরা এখানে বেশ কিছু উপকরণ আমরা রেখেছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সবাই কম বেশি এখান থেকে আজকে শিখতে পারবে যে একটা উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং এর সাথে এই খনিজ লবণ শোষণ করতে পারে। তাহলে আজকে আমরা দেখব যে একটা উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ কিভাবে শোষণ করে থাকে তারই উপরে আজকে আমরা একটা ক্লাস করব। এখানে আমরা একটা উদ্ভিদ দেখছি যে এই উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে নিয়ে তার পত্ররন্ধ্র অর্থাৎ পাতার পৃষ্ঠে নিয়ে যায়। এই পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হলে এখানে গাছ খাদ্য তৈরি করে এবং আমরা জানি যে একটা উদ্ভিদে তোমার দুইটা জিনিস থাকে, পরিবহন টিস্যু, যে টিস্যুগুলোকে আমরা বলি, আর এই পরিবহন টিস্যু থাকে হচ্ছে জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু। তাহলে জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যুর এর কাজগুলো কি, যে পাতায় যে প্রস্তুতকৃত যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো পরিবহন করে। আবার মাটি থেকে পানি এবং খনিজ লবণ, দেখো একটা উদ্ভিদের কাণ্ড হিসাবে পানিগুলো শোষণ করে উপরের দিকে নিয়ে যায়। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে, তারই ধারাবাহিকতায় আজকে দেখো এখানে আমি তিনটা উপকরণ রেখেছি। আমি এখানে যে উপকরণটা রেখেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এক ব্যাপন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয় এবং এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তা মাটি থেকে কিভাবে খনিজ লবণ শোষণ করে তারই উপরে আমরা একটা ক্লাস আজকে করব বাস্তব উপকরণ সহ। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এটা নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা একটা কঠিন পদার্থ। এটা হচ্ছে কঠিন পদার্থ হিসাবে আমরা এটা দিয়ে একটা ব্যাপন প্রক্রিয়া করব। এরপর দেখো দ্বিতীয় যেটা দেখছো, এটা হচ্ছে যেটাকে আমরা বলি গ্লু হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এই গ্লুটা একটা তরল, অর্থাৎ একটা তরল পদার্থ আমি এখানে রেখেছি। আরেকটা বিষয় দেখো যে এখানে একটা সেন্ট অর্থাৎ রুম ফ্রেশার যেটাকে বলা হয়, আমরা এটা রাখছি যে একটা রুমকে কিভাবে সুগন্ধ করে সেটা আমরা এখানে একটা উপকরণ রাখছি। এছাড়া দেখো আমাদের এখানে কিছু লবণ রেখেছি, যেমন সোডিয়াম ক্লোরাইড। তারপরে রেখেছি এখানে একটা লবণ রেখেছি, দেখো সোডিয়াম সালফেট যে লবণটা, অর্থাৎ সোডিয়াম সালফেট। তারপরে আমরা রাখছি হচ্ছে সোডিয়াম কার্বনেট। আমরা কিছু লবণ এখানে রেখেছি। এখন উদ্ভিদ কখনো মাটি থেকে সরাসরি কোনো লবণ গ্রহণ করতে পারে না। এগুলো বিভিন্ন আয়ন হিসাবে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে থাকে। তাহলে আজকে আমরা উদ্ভিদ এবং পানির সাথে কয়েকটা সম্পর্ক আমরা বলতে পারবো যে একটা উদ্ভিদ তার পানির সাথে প্রথম সম্পর্কই হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম অংশটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। সেই উদ্ভিদ কোষের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। তাহলে একটা কোষের ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে, এই প্রোটোপ্লাজমের ভিতরে
পানির সমতাকে বজায় রাখতে পারে। তার মানে কি উদ্ভিদ কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, তাহলে প্রোটোপ্লাজমকে অর্থাৎ এই উদ্ভিদটাকে সজীব রাখতে পানির গুরুত্ব অপরিসীম। কারণ পানি ছাড়া কখনো এটা বলা যায় না, অর্থাৎ পানি হচ্ছে জীবন, যেটাকে আমরা বলি একটা উদ্ভিদের ক্ষেত্রে পানি হচ্ছে জীবন। আর একটা কথা বলতে পারি যে এই পানির গুরুত্ব আরো একটা পদ্ধতি আছে, যেমন দেখো পাতায় প্রচ্ছদন প্রক্রিয়া হয়, তাহলে পাতায় যখন প্রচ্ছদন প্রক্রিয়া হচ্ছে তখন এখানে খাদ্য তৈরি করছে, তাহলে এই খাদ্য তৈরি করতে গেলে আমার উদ্ভিদের জন্য অবশ্যই পানি লাগবে। তাহলে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে নিয়ে যাচ্ছে, সেই পানি গাছ, আমরা জানি যে একটা গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাহলে কার্বন ডাই অক্সাইড যখন শোষণ করে তখন আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণেই কিন্তু প্রচ্ছদন সংঘটিত হয়। তাহলে দেখো পানির গুরুত্ব এখানেও অপরিসীম। এরপরে দেখো পানি একটা গুরুত্বপূর্ণ দ্রাবক বলা যায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ দ্রাবক, আবার উদ্ভিদের বৃদ্ধি এবং চলনের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা আরেকটা শব্দ আজকে শিখবো, ইমবাইবিশন। ইমবাইবিশনটা হচ্ছে অর্থাৎ কলয়েড জাতীয় যে উদ্ভিদগুলো আছে, এই কলয়েড জাতীয় উদ্ভিদগুলো আমরা জানি যে সাধারণত এগুলো পানি শোষণ করে নেয়, আর যখন পানি শোষণ করে নেয় আর শোষণ প্রক্রিয়াটাই হলো এই যে পানি চুষে নেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হচ্ছে ইমবাইবিশন। এখন ইমবাইবিশন হতে পারে সেলুলোজ, তারপরে জিলেটিন, এরপরে এস্টার্চ হতে পারে, এই সবগুলো হচ্ছে ইমবাইবিশন। আর আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, ব্যাপন প্রক্রিয়া। এখন ব্যাপন অর্থ হচ্ছে সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়া, অর্থাৎ ব্যাপন মানেই হচ্ছে সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে আমরা বলতে পারবো যে ব্যাপন অর্থ হচ্ছে কোনো কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, যে মাধ্যমে হোক না কেন সেটা যদি সমানভাবে ছড়িয়ে পড়া। এখন যদি আমি প্রশ্ন করি যে যেমন দেখো যে আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, আবার দেখো অক্সিজেন গ্রহণ করছি, তাহলে এই যে মনে করো যে আমার দেহের ভিতর থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে আসছে, এবং যখন আমাদের বাইরে বেরিয়ে আসছে তখন কি বাতাসের সাথে মিশে যাচ্ছে। আবার দেখো বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে নিচ্ছি। তাহলে এখন মনে করো যে আমার দেহের ভিতর থেকে যখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসছে, তাহলে সেইটা একটা মাধ্যম ছিল, সেই মাধ্যমটাকে আমি ধরে নিই গণমাধ্যম। তাহলে কি সেখানে আমাদের যেহেতু আমাদের দেহের ভিতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাহলে সেই কার্বন ডাই অক্সাইডটা যদি ঘন মাধ্যম হিসেবে যদি আমি চিন্তা করি, এবার ওই কার্বন ডাই অক্সাইড যখনই বের হয়ে আসছে তখন দেখো ছড়াই যাচ্ছে, তাহলে এটা কি ব্যাপন প্রক্রিয়া হতে পারে না? অবশ্যই হতে পারে। এছাড়াও দেখো একটা উদ্ভিদ যখন প্রচ্ছদন সংঘটিত করে, অর্থাৎ উদ্ভিদে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই পাতা যখন প্রচ্ছদন হয়, প্রচ্ছদনের ক্ষেত্রে দেখো যে উদ্ভিদ কি করে, যে কার্বন ডাই অক্সাইড সূর্যের আলোকরশ্মির উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, যখন ক্লোরোফিল হয় এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে পানি শোষণ করে নেবে শিকড়ের সাহায্যে, এবং পানি শোষণ করে নেওয়ার পরে এখানে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্যটা তৈরি করলো, এই খাদ্যটাকে এবার দেখো এই খাদ্যটাকে তৈরি করার পরে আমরা জানি এখানে পাতার মধ্যে অক্সিজেন তৈরি হয়, সেই অক্সিজেন পত্ররন্ধ্রের মধ্য দিয়ে আবার দেখো বাইরে চলে আসছে। তাহলে দেখো এখানেও কিন্তু ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, অর্থাৎ গাছের পাতার ভিতর থেকে অক্সিজেন যখন বাইরে বেরিয়ে আসে তখন সব জায়গায় ছড়াই যাচ্ছে, এটাও একটা ব্যাপন প্রক্রিয়া হতে পারে। তাহলে আজকে আমরা তিনটা পরীক্ষার মাধ্যমে এই ব্যাপন প্রক্রিয়াটা আমরা পরীক্ষা করে দেখব, যে আসলে তিনটা পরীক্ষা করে দেখি যে ব্যাপন অর্থ হচ্ছে সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে কিভাবে ছড়িয়ে পড়ে আমরা একটু দেখি। এখানে আমি প্রথমে তোমাদের কঠিন পদার্থটা দিয়ে একটু দেখাই। এখানে আমরা জানি এই কঠিন পদার্থটির নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা জানি যে এইটা, আর এখানে দেখো সর্বজনীন দ্রাবক পানি রাখা আছে। এই পানির মধ্যে আমি এখন এই কঠিন পদার্থটি দিয়ে দিব। যখনই আমি কঠিন পদার্থটি দিব তখন দেখা যাবে কি এটা কিভাবে ছড়িয়ে পড়ে সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা এখন একটু দেখি যে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হওয়া মানে কি সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়া। যখনই সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে তখনই আমরা বলবো এটি একটি ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি গ্রহণ করতে পারে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে আমরা দেখি ব্যাপন প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়।
তাহলে ব্যাপন অর্থ হচ্ছে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে আমরা এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা জানি এটি একটি কঠিন পদার্থ। তাহলে আমি প্রথমেই এই কঠিন পদার্থটা নিয়ে তোমাদের আমি এই পরীক্ষাটা করে দেখাই যে আসলে এটা ব্যাপন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। তাহলে আমরা এখন দেখি ব্যাপন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। তাহলে দেখো আমি এখানে একটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো এই তরলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পারবে যে এই তরলের মধ্যে দেওয়ার পরে এখন ব্যাপন অর্থ হচ্ছে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো কিভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আমরা এটা একটু খেয়াল করে দেখি যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় নিয়ে এই যে বেগুনি বর্ণটা দেখো এখন নিচের দিকে কেবল বেগুনি বর্ণ ধারণ করছে। তাহলে এই বর্ণটা আস্তে আস্তে কি হবে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। তাহলে সব জায়গায় কিভাবে ছড়িয়ে যাবে আমরা তাহলে সেটা একটু দেখি। এখানে রেখে দিচ্ছি, তোমরা দেখতে পারবে যে কিভাবে ব্যাপন প্রক্রিয়া এখানে সংঘটিত হলো। তাহলে আমরা জানি যে ব্যাপন সাধারণত এখানে দেখো তোমাদের যেটা বলেছিলাম যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে দানাগুলো আছে এগুলো কঠিন হিসাবে আছে, অর্থাৎ এগুলো এক জায়গায় কঠিন হিসাবে আছে। যখনই আমি মনে করো তরলের মধ্যে দিয়ে দিলাম তাহলে আমরা দেখো একটা তরল সর্বজনীন দ্রাবক, তাহলে এইটা দেওয়ার সাথে সাথে ওই তরলের মধ্যে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। আর এই ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। আরো একটা উপকরণ আমি তোমাদের দেখাই। যেমন দেখো এটা একটা কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থটা আমরা জানি যে এই যে কঠিন পদার্থটা এখানে আমি যে উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে একটি কঠিন পদার্থটা আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তরল পদার্থ। কিভাবে তরল পদার্থ ব্যাপন প্রক্রিয়া সংঘটিত করে থাকে আমরা তারই ধারাবাহিকতা এখন একটা ক্লাস করি। ক্লাসের মধ্যে তোমাদের এই উপকরণটা সহকারে আমি তোমাদের দেখাই। এই যে তরল অর্থাৎ ব্লু যেটা আছে এটা আমরা জানি একটা তরল পদার্থ। আর এই তরল পদার্থটাকে যখন আমি সর্বজনীন দ্রাবক অর্থাৎ দেখো আমি যখন তরল পদার্থের মধ্যে ঢেলে দিব তখন দেখো কিভাবে এখানে কি ঘটে। দেখো এটা সব দিকে সমানভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তাহলে এখানে তোমাদের অবশ্যই নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে আর প্র্যাকটিক্যাল আছে এই ব্যাপন প্রক্রিয়ার উপরে। আমরা এই ব্যাপন প্রক্রিয়ার উপরে আমরা দেখেছি যে এখানে দেখো যে এখানে আমি যখন নেভি ব্লু অর্থাৎ যে ব্লুটা আমি এই তরলের মধ্যে দিয়েছি তখন দেখো যে এইটা নির্দিষ্ট মাত্রায় এখন এটা দ্রবীভূত হবে। আস্তে আস্তে কি হবে পুরো তরলের মধ্যে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে ব্যাপন হচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমের দিকে ধাবিত হওয়া। অর্থাৎ আমরা যখন তোমাদের সামনে আমি যখন এটা রেখেছি তখন দেখো এর ভিতরে যে তরলটা আছে সেটা ঘন হিসাবে আছে, কিন্তু যখন আমি একটা তরলের মধ্যে আমি ঢেলে দিব এই তরলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো আস্তে আস্তে দেখছো একেবারে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো ব্যাপন হচ্ছে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে এই প্রক্রিয়া আমরা এই তরল পদার্থের ক্ষেত্রে আমরা জানলাম। তারপর আমরা দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে কিন্তু এটা অনেক সময় লাগবে। যেহেতু এটা কঠিন পদার্থ এটা পুরো সম্পূর্ণ তরলে দ্রবীভূত হতে বেশ সময় নেবে। কেন? এটা হচ্ছে যে এই ক্ষেত্রে এখানে যে তরল যে কঠিন পদার্থটা আমরা এখানে দিয়েছি এই কঠিন পদার্থটা আস্তে আস্তে তরলের মধ্যে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা দুটো পরীক্ষা দেখলাম, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত জলীয় দ্রবণ। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত জলীয় দ্রবণ দিয়ে আমরা একটা প্রক্রিয়া শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় যে প্রক্রিয়াটা আমরা শেষ করেছি সেটা হচ্ছে ব্লু অর্থাৎ ব্লু রং দিয়ে আমরা কিভাবে সব দিকে সমান ছড়িয়ে যায় সেটা আমরা একটা পরীক্ষা করে দেখলাম। তাহলে এখন আমরা খুব সহজেই এই যে প্রক্রিয়াগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম যে কঠিন পদার্থ কিভাবে ব্যাপক প্রক্রিয়া হয়, তরল পদার্থ কিভাবে ব্যাপক প্রক্রিয়া হয়। আরেকটা দেখো এটা একটা সেন্টেড রুম প্রেসার, এটা দিয়ে যদি আমি যদি এভাবে রুমের মধ্যে যদি আমি এটা স্প্রে করে দিই তাহলে কি হবে এই রুমের প্রতিটা কোণায় কোণায় অর্থাৎ সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এর ভিতরে যখন এগুলা অণুগুলো ছিল তখন এটা কঠিন হিসাবে ছিল এবং এগুলো যখন কঠিন হিসাবে ছিল তখন আমি যদি এইটাকে
আমি যদি স্প্রে করে দিই তাহলে কি হলো, এটাকে আবার নিঃসরণ বলা হয়। তাহলে কি শুধু একটা ছিদ্র পথে যখন এগুলো সজলে বের হয়ে আসে তখন এটাকে নিঃসরণ বলা হয়। তাহলে এই নিঃসরণ এবং এখানে যখন আমার এই রুমের মধ্যে যখন আমি এটা স্প্রে করে দিলাম তখন সকল জায়গায় অর্থাৎ রুমের মধ্যে প্রতিটা জায়গায় কি হলো, এর যে কণাগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়লো। তাহলে আমরা বলতে পারবো এটাও একটা ব্যাপন প্রক্রিয়া। তাহলে এখানে আমি তিনটা পরীক্ষা তোমাদেরকে আমি দেখিয়েছি। 1 নম্বর পরীক্ষা হচ্ছে ব্যাপন অর্থ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে আমি প্রথম যে উপকরণটা নিয়ে যে তোমাদের সামনে যেটা উপস্থাপন করেছি সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমি কিভাবে ব্যাপন প্রক্রিয়া হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। দ্বিতীয় যে পরীক্ষাটা আমি তোমাদেরকে দেখিয়েছি একটা তরল পদার্থ দিয়ে কিভাবে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয় সেটা তোমাদের দেখিয়েছি। তৃতীয় যে পরীক্ষাটা দেখিয়েছি যে কিভাবে একটা সেন্টের শিশি যদি আমি ঘরের কোনো এক জায়গায় রেখে দিই বা যখন আমি কোনো স্প্রে করি তখন একবার সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে, এটাও একটা ব্যাপন প্রক্রিয়া। এখন আমার প্রশ্ন হলো এই ব্যাপন প্রক্রিয়াটা উদ্ভিদ তার জীবনে কিভাবে কাজে লাগায়। আর এই পূর্বে তোমাদেরকে কয়েকটা ঘটনা বলেছি যে ব্যাপন প্রক্রিয়া বিভিন্ন রকম হতে পারে। একটা গাছ পাতায় অক্সিজেন তৈরি করে, অর্থাৎ পাতাই হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি, অর্থাৎ গাছের উদ্ভিদের মধ্যে যে অক্সিজেন তৈরি করে সেই অক্সিজেন পত্ররন্ধ্রের মধ্য দিয়ে আবার বাইরে বের করে দেয়। সেই অক্সিজেনটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে, তখন আমরা এই অক্সিজেনটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো যে এখানে একটা ব্যাপন প্রক্রিয়া হলো, তাহলে যে একটা গাছ তার ভিতর থেকে যখন সে ছেড়ে দিল তখন এটা ব্যাপন প্রক্রিয়া হলো। আবার আমরা জানি যে আমরা এইভাবে দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে তোমরা ব্যাপন প্রক্রিয়া দেখতে পাবে। তাহলে ব্যাপন প্রক্রিয়াটা আমরা খুব সহজে বুঝতে পারবো আশা করি যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন সমানভাবে ছড়িয়ে পড়বে তাহলে সেই প্রক্রিয়াটার নামই হলো ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার জীবনে কিভাবে কাজে লাগায় আমরা একটু দেখি। উদ্ভিদ যখন মনে করো একটা উদ্ভিদ, এই উদ্ভিদের দেখো এগুলো হচ্ছে মূল রোম অর্থাৎ শিকড় বলা হয়। এই মূল রোমের সাহায্যে উদ্ভিদ কি করে, মাটি থেকে পানি খনিজ লবণ এগুলো উদ্ভিদ শোষণ করে থাকে। তাই উদ্ভিদ মাটি থেকে যদি আমার এগুলো শোষণ করে থাকে তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে উদ্ভিদ মাটি থেকে দুইটা জিনিস শোষণ করে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খনিজ লবণ। তো এখন পানি যেহেতু পানিটা শোষণ করে, পানি একটা অন্য একটা প্রক্রিয়া শোষণ করে, কিন্তু এখানে যে শোষণ করে সেটা হচ্ছে আমরা যে প্রক্রিয়াগুলো শিখে আসলাম, অর্থাৎ ঘন থেকে হালকা, ঘন থেকে সবগুলো ঘন থেকে হালকার মাধ্যমে দেখো ছড়িয়ে পড়ছে। অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা করলাম আমার কঠিন পদার্থ দিয়ে ছেড়ে দিলাম পানির মধ্যে, সব জায়গায় ছড়িয়ে গেল, তাহলে কঠিন থেকে আমার তরল সব জায়গায় ছড়িয়ে গেল। দ্বিতীয়টা দেখো তরল পদার্থ যখন ছেড়ে দিলাম পানির মধ্যে তখন দেখো পানিটা পুরোপুরি দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো এটা মানে কঠিন পদার্থটা দ্রবীভূত হতে যতটা সময় লাগবে তার থেকে কম সময় লাগবে আমার তরল পদার্থটা। এবার দেখো তার থেকে কম সময় লাগবে আমাদের এইটা আরো খুব দ্রুত দেখো সব দিকে সমানভাবে ছড়াই যায়। তাহলে এই যে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হলো, এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ আছে এবং পানি আছে, তাহলে দুইটার মধ্যে কোনটা ঘন? আমরা জানি যে এখানে খনিজ লবণটা হচ্ছে ঘন হিসাবে কাজ করবে। তাহলে খনিজ লবণটা শিকড়ের সাহায্যে কি করবে, খনিজ লবণটাকে শোষণ করে নেবে। কারণ আমরা জানি একটা উদ্ভিদের মূলরম অঞ্চলই হচ্ছে শোষণ প্রক্রিয়ার একটা অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। তাহলে একটা উদ্ভিদের শিকড়ের সাহায্যে কিন্তু গাছ সবকিছু শোষণ করতে পারে। তাই এখানে আমরা দুইটা জিনিস দেখছি যে উদ্ভিদ তার মূলরমের যে শোষণ অঞ্চল আছে এই শোষণ অঞ্চল দিয়ে খনিজ লবণগুলো শোষণ করে থাকে। তাহলে খনিজ লবণ শোষণ করে থাকে এটা দুইটা উপায়ে করে থাকে, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। এখন নিষ্ক্রিয় শোষণ যেটা আছে সেটা ইনভাইভেশন অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি শোষণ করে, কোনো বিপাকীয় শক্তির এখানে প্রয়োজন হয় না। আর সক্রিয় শোষণ যেটা সেটা হচ্ছে সক্রিয় শোষণে আমরা জানি যে খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। তাহলে আমরা ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আমাদের যে ক্লাসের যে মূল বিষয় ছিল আমরা খুব সহজে ব্যাপন প্রক্রিয়াটা বলতে পারবো এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি কোন ধরনের পুষ্টি শোষণ করে থাকে সেটার উপরে আমরা আজকে ক্লাস করেছি।
আশা করি তোমরা সকলে আজকে আমাদের বাস্তবকরণ সহ ক্লাসটি দেখেছো এবং ক্লাসটি দেখে আমরা যে বিষয়টি শিখেছি আশা করি তোমরা এখন খুব সহজে বলতে পারবে ব্যাপন কাকে বলে এবং ব্যাপন প্রক্রিয়ার উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।